देखो घर का कपड़ा पर के चलाया, ये देखो घर का कपड़ा पर के चलाया। আমরা এটা করতে দেব না। ভোটার তালিকাকে পরিশুদ্ধ করে ইলেকশন করব। আর 5ই মে রাত্রি 12টার মধ্যে ভোট যদি না হয়, সরকার যদি না হয়, আপনার আমার কাউকে চাইতে হবে না। এই লোক ভবনই হবে পশ্চিম বাংলার শাসক, রাষ্ট্রপতি শাসন চালু। ও কি দাদা বলুন, কিছু কমেন্ট করুন। জামা ফামা কোটের রং ঠিক আছে তো, পছন্দ হয়েছে তো? আরে কোনোদিন তো কিছু বলেন না, আজকে তো অন্তত বলবেন। ঠিক আছে তো, মানানসই তো? যাই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো কোটের পর্বটা আমি গতকালই আপনাদের সামনে বলে দিয়েছিলাম যে তিনি ল পাস করেছেন এবং প্রথমত যে আইপ্যাকের একটা দৃশ্যপট ছিল সেটা সুপ্রিম কোর্টের মধ্যে তিনি সওয়াল করতে যাবেন এটা পড়ে, জানি না আজকেও হতে পারে কিন্তু। তো তারপরে অনুমতি পাবেন কি পাবেন না আমি তো আর বলতে পারবো না। তারপরে নাকি দেখলেন যা কাণ্ড ঘটেছে গতকাল, একেবারে ফুল এন্টারটেনমেন্ট। আমি আপনাদের সামনে বলেই দিয়েছিলাম যে একটা ওই কালো কাপড়, কালো কোট, মুখ্যমন্ত্রী কিন্তু কালো কোট ছিল, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কালো চাদর হয়তো শুধু দেখেছেন, কালো কোটও কিন্তু ছিল। তাই আমিও ভাবলাম দেখি একটু কালো কোট ফোট পরে দেখি, প্রতিবাদ না, মানে আমার একটা ছিল কেনা, পরে নিলাম। তো এই নোংরা রাজনীতি থেকে যদি বাঁচতে চান তাহলে সরব হন, প্রতিবাদ করুন। যদি মনে করেন যে পশ্চিমবঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতির জন্য আমরা শেষ করতে দেবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা পশ্চিমবঙ্গে অধিকার রয়েছে এক্স্যাক্টলি অতটাই অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে, তাহলে প্রতিবাদটা করুন। তার কারণ একটা শুদ্ধ নির্বাচনী তালিকার ওপর নির্বাচন ছাড়া আমরা ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন বাংলাদেশিদের বা এই এক্সিস্টিং যে মানে একেবারে একটা অস্বচ্ছ তালিকার উপরই তারা নির্বাচনে যেতে চান, আমরা যাব না। সে তিনি যতই গলা ফাটান আর দিল্লিতে যতই নাটক তিনি করুক কিংবা তাদের দল যতই সার্কাস করুন না কেন, এইটুকু সমর্থন আপনাদের কাছে আশা করি প্রত্যেকের সমর্থন আমি পাবো। তার কারণ লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় একা জিতে চলে যাবেন আর আপনারা আঙুল চুষবেন, এই দিন কিন্তু আর আজকে আর নেই। তাই সমর্থন চাই, প্রত্যেকে সমর্থন করুন। আজকে দুটো লোক যেন বেশি শোনে তার ব্যবস্থা আপনারা করুন। সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। নমস্কার, আমি প্রলয়, নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে। আমি প্রত্যেক দিনের খবর হলপ করে মেলাতে পারি না, কিন্তু কখনো কখনো যে খবরগুলো আমার কাছে পৌঁছে যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরি, আর তার মধ্যেই কখনো কখনো মিলে যায়। তার মধ্যেই ছিল গতকালের খবরটি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন আপনারা কালো কাপড় পরে, তার একার খবরটা আমি বলেছিলাম, কিন্তু তিনি সবাইকে নিয়ে তো কালো চাদরে মুড়ে নিয়ে চলে গেলেন সুপ্রিম কোর্টেও। জানি না এইভাবেই তিনি যাবেন, পারমিশন পাবেন কিনা, যদি পারমিশন পান তাহলে এইভাবেই হয়তো চলে যাবেন। শুধু তাই নয়, আপনারা জানেন তো গতকাল রাত 2টো থেকে 2:30 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রাজ্যের স্পেশাল 22 জন পুলিশ, একজন ডিএসপির পদমর্যাদার পুলিশের আন্ডারে 11 জন র্যাফের বাছাই করা পুলিশ আর একজন মহিলা পুলিশ, 11 জন পুরুষ পুলিশ, 11 জন মহিলা পুলিশ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন গতকাল রাত্রিরে। যুদ্ধে মানে আর্ম পুলিশ, জানি না সেখানে আবার যুদ্ধ হবে কিনা, যদি হয় তাহলে গোটা স্বাধীন পৃথিবীর ইতিহাসে এটা একটা নজির এবং হওয়াটাই উচিত। জানেন তো আমি একটা জায়গায় গিয়ে খুব স্যাটিসফাইড যে এই যে যন্ত্রণাটা যেটা প্রত্যেক দিন আমরা ভোগ করছিলাম, যেখানে আমাদের প্রত্যেক দিন মনে হচ্ছিল যে আমরা ভারতবর্ষে নেই, আমরা অন্য একটি দেশে রয়েছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য আবেদন করেন মঞ্চের ওপর থেকে, কোনো প্রবলেম হলে আমাদের দুয়ার খোলা রয়েছে বলে একটি মঞ্চ থেকে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তো আমাদের প্রত্যেক দিন মনে হয় যে আমরা যেন অন্য একটি দেশের মধ্যে রয়েছি। আজকে গোটা দিল্লিও বুঝুক, আজকে স্বরাষ্ট্র মন্ত্রকও বুঝুক যে পশ্চিমবঙ্গে কারা শাসন করছে। দিল্লি পুলিশ চলে গিয়েছে, জানি না তাদের কি উদ্দেশ্য, তারা কি ঘটাবেন, ঘটাক, যা ইচ্ছা তাই আমাদের উপর যা যা ঘটনা ঘটে সেখানে দিল্লিতে ঘটাক, এবার দিল্লি পুলিশ বুঝে নিক। গতকাল আপনারা জানেন কি হয়েছে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে শাড়ি পরে চলে গিয়েছেন, প্রথমে অংশটি দেখিয়ে শোনালাম, কিন্তু সেই শাড়ি পরে তিনি যাওয়ার সময় পেলেন, তিনি বলছেন যে মানে রাতের পরা শাড়ি পরে চলে গেছেন। তো শুভেন্দু অধিকারী বলছেন রাতের পরা শাড়ি তিনি চলে গেছেন, কিন্তু সঙ্গে ওই বাক্সটা নিয়ে চলে গেছেন, যে বাক্স দিয়ে মাইক্রোফোন দিয়ে মানে তিনি আর কি লাউড স্পিকারের কথা বললেন, সেটি মনে করে নিয়ে যেতে পেরেছেন, কিন্তু শাড়িটা নাকি পরতে মানে ফর্মাল শাড়ি, ফর্মাল পোশাকটা নাকি তিনি পরতে ভুলে গিয়েছেন। কি বলছেন বিরোধী দল নেতা, শোনাবো।
घर का कपड़ा पड़ के चलाया है, देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। ये क्या कोई तरीका है कि हमारा लोग आकर बंगाल से कोई आए तो हमारा बंगो भवन जो हमारा उधर में जाके वो लोग छेड़ करे। পরিকল্পিত নাটক ড্রামা আজকে যে এটা করেছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছে, রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন, সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন, বক্তৃতা করবেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, মাইক্রোফোনটা চলে এলো, কিন্তু শাড়িটাকে বদল করার সময় পেলেন না। শুনলেন, এটা সার্কাস পার্টি বললেও ভুল হবে এবং নির্বাচন কমিশন এবার বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে মানে কি কি ঘটনা ঘটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অদ্ভুত আচরণ করে মাঝপথে নির্বাচন কমিশনের কাছ থেকে বেরিয়ে আসা। আপনারা জানেন কি ঘটনা ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 11-12 জন প্রতিনিধিদের নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে মিট করতে গিয়েছিলেন। তারপরে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পরিচয় করিয়ে দিয়েছিলেন, পরিচয় মানে ওই এটা হচ্ছে সবাই ডিপ্রাইভড আপনার ভুলের জন্য, এবং সেইটা পরিচয় করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথোপকথন স্টার্ট হয় একটা সময় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় টেবিলের ওপর হাতটা এরকম করে চাপড়ে দেন। তো সেই 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 ভঙ্গিটা জ্ঞানেশ কুমারের ভালো লাগেনি, তিনি সতর্ক করে দিয়েছিলেন নাকি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওর পরেই তিনি একেবারেই বুঝতে পেরেছেন যে না এখানে গেড়ি গুলতে পারবেন না, তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে তিনি কি বলছেন সেই বক্তব্যটা শোনাবো। তবে তিনি বলছেন তিনি নির্বাচনে লড়বেন। তিনি বলছেন আমি শুনলাম নাকি সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়াটা আপাতত পিছিয়ে দেওয়া হোক এবং এক্সিস্টিংটার ওপরই নির্বাচন হোক, কিন্তু তিনি বলছেন যে তিনি বয়কট করবেন না, নির্বাচন তিনি বয়কট করতে চাইবেন না। কি বলছেন সেদিকে ভয় রয়েছে, কারণ শুভেন্দু অধিকারী কি বলছে সেটা পরে শোনাবো, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি। नहीं, हम चुनाव बॉयकॉट नहीं करेंगे, एक गलती हम कभी नहीं करते हैं, हम लड़के लेंगे। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है, जस्ट लाइक ए प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल। आई विल नॉट लीव इट टू देम, बंगाल इज बीइंग टारगेटेड। শুনলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিকে সচেতন রয়েছেন যে তিনি নির্বাচনে লড়বেন, কিন্তু এই এসআইআর এর মধ্যে দিয়ে লড়বেন না। দেখুন পরিষ্কার মেসেজটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিষ্কার যে এই নির্বাচনী তালিকায়, শুদ্ধ নির্বাচনী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে যেতে চাইছেন না। তার জন্য যা করতে হয় তিনি করবেন, কিন্তু নির্বাচনে তিনি যাবেন না। এই তালিকাতে মানে এসআইআর এই যে নাম বাদ দিয়ে দেওয়া তালিকাতে তিনি যেতে চাইছেন না। ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি যা করছেন করুন। 5 তারিখের মধ্যে আরো একবার মনে করিয়ে দিয়েছেন 5 তারিখের মধ্যে যদি এই সার্কাসের জন্য যদি কোনো প্রক্রিয়া ডিলে হয় তাহলে তার পরের দিন থেকে রাষ্ট্রপতি শাসন জারি হবে, যেটা পশ্চিমবঙ্গের জন্য মঙ্গল। আমরা বোধহয় সকলেই চেয়ে বসে রয়েছি। গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই কারণেই আমরা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মিট করতে চেয়েছিলাম। তিনি রিটার্ন মেলে বলেছেন 6 তারিখে মিট করবেন। আমরা ভারতীয় জনতা পার্টির 12 জন এমএলএ এবং 2 জন আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব, ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং, সুশীল বাজোরিয়া, আমরা সাংবিধানিক প্রধানের কাছে দাবিপত্র দেব 4টে দাবিতে, রিসিভ করিয়ে আপনাদেরকে জানাবো এবং সাংবিধানিক প্রধানকে আবেদন করব আমাদের দাবি এবং আবেদন যেন মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেন। আজকেও এরকম বিভিন্ন রকমের কাণ্ড কারখানা আমরা দেখতে যাব। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবার পরই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বা এই যে সাক্ষাৎকার নিয়ে মুখ খোলা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন চুপ করে বসে থাকেনি। তারা পরিষ্কারভাবে এই ঘটনাটাকে আইন শৃঙ্খলার সঙ্গে জুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলেছেন যে যদি এটা কোনো আইন শৃঙ্খলার ব্যাপারে অবনতি হয় তাহলে তারা কড়া স্টেপ নেবেন। তাহলে বুঝতে পারছেন কড়া স্টেপ মানে কোন ইঙ্গিত দিয়েছেন। যে ইঙ্গিতটা শুভেন্দু অধিকারী বললেন সেই ইঙ্গিতের সঙ্গে মিলে যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না। এই একটা অদ্ভুত কিসের লড়াই লড়ছেন না, এই আমার সত্যি বিশ্বাস করুন আপনাদের মতো করে আমারও মাথায়
মানে এটা হচ্ছে বাসের মধ্যে চেপে আপনি একটা বাসকে ঠেলছেন যে বাসটা এগিয়ে যাবে। এটা হয় নাকি? ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে আপনি দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? এটা কি পাগলের প্রলাপ? মানে আমি কাউকে বলছি না, আমি এটা জাস্ট শব্দবন্ধ ব্যবহার করছি। তো অদ্ভুত ব্যাপার তো, এটা কি পসিবল নাকি? এটা তো ইম্পসিবল জিনিসের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ছুটছেন। আসলে এই রকম ভাবে ইম্পসিবল জিনিস জোর করে পুলিশকে ব্যবহার করে করতে করতে অভ্যাসটা এমন হয়ে গিয়েছে যে আর কিছুতেই মানছেন না, মনে করছেন যে সবটাই নাকি চেঞ্জ করে দেওয়া যায়, গায়ের জোর করলে নাকি সবটাই চেঞ্জ করে দেওয়া যায়, বোধহয় তিনি বিশ্বাস করেন। আমি এখানে একটা টুইস্ট দেখাবো আপনাদের সামনে, টুইস্ট। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় খান বেশ কিছু লোককে নিয়ে গেছেন, সম্ভবত ওই গোটা শুনলাম 30-40টা ফ্যামিলি মতো ম্যাক্সিমাম নিয়ে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? 1 লাখ লোক নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবো বলেছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভুলে গেছেন? আসুন তো দেখি মনে করাতে পারি কিনা আপনাদের, একবার শুনুন। হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো? শুনলেন? 1 লাখ লোক নিয়ে নাকি ঘেরাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি যাবেন, হ্যান যাবেন, অনেক কিছু করেছিলেন। কিন্তু যাই হোক, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কাঁচা খেলোয়াড়, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে তো পরিণত রাজনৈতিকবিদ, তো অত জোশে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত 15 জনকে নিয়ে গেছেন কি 30 জনকে নিয়ে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 লাখ লোক। কোথায় এমন কথা বলেন যে কথা রাখতে পারেন না, তাহলে তো আপনার রাজনৈতিক ভ্যালুটাই তো আস্তে আস্তে নেমে যায়। এইখানে আমি একটা ঘটনা আপনাদের সামনে দেখাবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা যারা গিয়েছেন তাদের মধ্যে একজনের কথা আমি বলছি। তিনি হচ্ছেন জগন্নাথ সর্দার। ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথ সর্দারকে দেখতে পাচ্ছেন। দিল্লি অভিযানের সময় এই দুজন গিয়েছিলেন ওই কালো চাদর ফাদর পরে। এই জগন্নাথ সর্দারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, অভিযোগ নয়, এই জগন্নাথ সর্দার একজন ট্রাইবাল এবং কাকলি সাহা নামে একজন তৃণমূলের কর্মী বিএলও। সেই বিএলওর সঙ্গে পার্সোনাল এনার সঙ্গে কিছু ঝগড়া ঝামেলা রয়েছে বলে অভিযোগ। বিজেপি সমস্ত নেতৃত্বদের অভিযোগ যে ওই কাকলি সাহা, তিনি টিএমসি ওয়ার্কার, ইচ্ছাকৃতভাবে এই জগন্নাথ বাবুকে ডেড হিসাবে দেখিয়ে দিয়েছিলেন, ডেড হিসাবে। এরপরে বিজেপি নেতৃত্বরা ঘটনাটি জানতে পেরে জগন্নাথ সর্দারের কাছে যায়। তারপরে তার ফর্মটা ফিল আপ করে সেটা অ্যাপ্রুভ হয়, সেই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাত্র 1 লাখের বদলে জোনা 15 নিয়ে গেলেন, তার মধ্যেও এই এত কম সময়ের মধ্যে একজন আইডেন্টিফাই হয়ে গিয়েছে যারা ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের দ্বারা মানে মানে ইচ্ছাকৃতভাবে তাকে ডেট দেখানো হয়েছিল। আবার তাকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে করে নিয়ে চলে গেলেন ইসির কাছে, ইলেকশন কমিশনের কাছে, যে দেখো তোমরা একে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছো। মানে বুঝতে পারছেন এই নোংরা নাটকটা পশ্চিমবঙ্গের মানুষ এমনিতেই ধরতে পেরে গেছে। আমি একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা না দিলেও আপনাদের সকলের এটুকু জানা রয়েছে, এই যে যদি যারা গিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ মৃত পরিবার রয়েছে, মৃত পরিবারদের জন্য একজনেরও কি কোনো ফরেন্সিক রিপোর্ট সেখান থেকে বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়ার জন্যই তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বা কোনোভাবে মৃত্যু হয়েছে? সেটা কি কোথাও গিয়ে বলা হয়েছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে তার ইচ্ছা মতো যার ক্ষেত্রে যেরকম মনে করবেন সেই রকম অনুযায়ী তিনি একটা ফরেন্সিক রিপোর্ট দিয়ে দেবেন। তো ফরেন্সিক রিপোর্ট ছাড়া, এভিডেন্স ছাড়া একটা ভারতবর্ষের স্বায়ত্তশাসন একটি সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে চলে গিয়ে তাদের জোর জুলুমের কথা বললেন এবং সেই কথার ভিত্তিতে কোন রকম পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া, কোন রকম ফরেন্সিক রিপোর্ট ছাড়াই নাকি সব দাবি দাওয়া মেনে নিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করে দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই পুরনো লিস্টে, যে লিস্টে অবৈধ বাংলাদেশিরা থাকেন, যে লিস্টে ভুতুরে ভোটাররা থাকে, ডবল ট্রিপল এন্ট্রিরা থাকে, যে লিস্টে 100 জন বাচ্চা একজন বাবাকে তার বাবা হিসেবে চিহ্নিত করে দেয়, সেই লিস্টের উপর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তারপরে তাকে সেই নির্বাচনে কারচুপি করার সুযোগ দিতে হবে, মানুষকে হত্যা করার সুযোগ দিতে হবে,
গণনা কেন্দ্রে কারচুপি করতে দিতে হবে, সেই নির্বাচন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। আমি বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা বলেন, তো কোনো জনপ্রিয়তা ভাবুন না। আপনাকেও যদি এই এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, আপনাকে কেন একটা কাঠপুতুলকেও মুখ্যমন্ত্রী করে দেওয়া যাবে। তার কারণ এই এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে ফেভারেবল মানে সব কন্ডিশন মিট করে তারপরে আপনাকে ভোটে জিততে হবে। মানে জনপ্রিয়তা বলতে আর যে কিচ্ছু নেই সেটা পরিষ্কার আজকে মুখ্যমন্ত্রীর এই যাওয়াতে তিনি বুঝে গিয়েছেন যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার আর রাজনৈতিক কেরিয়ার যদি নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে ওই একই পথে বারবার আমাকে যেতে হবে, ওই চেনা খেলাতে। আমি জানি না এর পরে আবার ভোটে হেরে গেলে বলবেন কিনা যে না 5 বছর না, আমি একবার জিতবো আর 15 থেকে 20 বছর আমি রাজত্ব করব। এবার এইটা নিয়ে এবার গলার জড়ি বা গায়ের জড়ি করবেন কিনা এটাও দেখার। হয়তো বলবেন যে আমি 21-এ জিতেছি, এরপরে আমি আবার পরীক্ষায় বসবো, 31-এ বসবো না 2041-এ, 20 বছর আমাকে আর কেউ সরাতে পারবে না। হতেই পারে যে যা ইচ্ছা তাই, এখানে তো কোনো ব্যাপার না। তিনি মনে করছেন যেটা ইচ্ছা তাই। বঙ্গভবনে নাকি ঘরে ঘরে ঢুকে দিল্লি পুলিশ সার্চ করেছে, তো তার বঙ্গভবনটা তাদের আয়ত্তে রয়েছে, তো তাদের সিসিটিভি কন্ট্রোল রয়েছে। একটা ফুটেজ প্রকাশ করে দিয়ে বলে দিলেই হলো যে এই হচ্ছে দিল্লি পুলিশের অত্যাচারের কাহিনী, এই দেখুন ঘরে ঘরে গিয়ে ঢুকেছে। অভিযোগ আনছেন, একটা প্রমাণ দিতে পারছেন না, ঠিক যেমন প্রত্যেকবার তিনি করেন। এই অবস্থায় নাকি তিনি ইলেকশন কমিশনকে ভয় পাইয়ে দেবেন, গোটা ভারতবর্ষকে ভয় পাইয়ে দেবেন। আবার পুলিশ চলে গেছে, জানি না কামান টামান নিয়ে গেছে কিনা। দিল্লি পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের যুদ্ধের পরিণতি আজকে জানি না, কুরুক্ষেত্রের যুদ্ধ তো অনেকদিন চলেছিল, জানি না এবার পশ্চিমবঙ্গ দিল্লির যুদ্ধটা কতদিন চলবে। আমার একদিক থেকে ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে যে এই এত জ্বালা যন্ত্রণা যারা পশ্চিমবঙ্গবাসী হয়ে আমরা প্রত্যেকদিন ভোগ করতাম, এবার ভুগুক বেটারা, এবার বুঝুক যে গণতন্ত্রের নামে পশ্চিমবঙ্গে কি চলছে, এবার ওরাও কিছুটা বুঝুক। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওখানে পড়ে থাকুন, তো একেবারে দেখিয়ে দিন, একেবারে যতটা পাওয়ার আছে আপনারা নিয়ে দেখিয়ে দিন ওদের কি করতে পারেন। আপনাদের মতামত লিখে জানাবেন, এছাড়া আমার কিছু বলার নেই। তো সামনের 1 সপ্তাহ অত্যন্ত টালমাটাল হতে চলেছে, কিন্তু আপনারা যদি চুপচাপ ভাবে বসে থাকেন, গণতান্ত্রিক ভাবে সভ্য ভদ্র সমস্ত কিছু শালীনতা মেনে যদি প্রতিবাদটুকু না করেন কমেন্ট বক্সে, তাহলে আর থাকেটা কি। আপনাদের মতামত অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই।